নমস্কার প্রিয় দর্শক, আপনারা প্রবেশ করেছেন কলকাতা বার্তা ইউটিউব চ্যানেলে। জানাবো আজকে দেশ বিদেশের 20টি তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ হেডলাইন্স। ও মমতাকে দেখেছি, আমায় দেখেনি, সেটা ভাঙা মারবেন বলেছিলেন হুমায়ুন। সবক শেখানোর বার্তা শুভেন্দুর। কালির পর দোবাত মমতাও জেলে যাবেন, বিধানসভায় বড় কথা বলে দিলেন শুভেন্দু। আবারও ধাক্কা অভিষেকের বিদেশ যাত্রায়, কেন বারবার খারিজ করে দিচ্ছে হাইকোর্ট। তোষণের জন্য তৃণমূল জামানায় ওবিসি সংরক্ষণ বাড়ানো হয়, আক্রমণ মন্ত্রী গৌরী শঙ্করের। আইনের অপপ্রয়োগ হবে না, সিএ ওয়াকফে হিন্দু নির্যাতনে গুন্ডাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। রাম মন্দিরে চোরদের পক্ষে সওয়াল করলে 5 লক্ষ জরিমানা, বড় সিদ্ধান্ত অযোধ্যা বার অ্যাসোসিয়েশনের। নিজেদের মধ্যে মিটমাট, সকালে গ্রেফতার বিকালে জামিন ফিরহাদ ঘনিষ্ঠ শামস ইকবালের। রাজ্য জুড়ে ধোঁয়া উড়িয়ে দিদি মমতার কুইন্টাল কুইন্টাল প্রশংসা, নিজের দাম বোঝাতে কোন কোন বিতর্কে জড়ান রচনা। আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করার শেষ দিন কবে, মিস করলেই মুশকিল। ভারী বৃষ্টিতে ভিজছে মুম্বাই, পারদ নামল 30 ডিগ্রিতে, স্বস্তির আমেজ শহরে। আগস্টেই অভিন্ন দেওয়ানি বিধি বিল সংকল্প পূরণে বিধানসভায় কমিটি তৈরির ঘোষণা শুভেন্দুর। জামিনে বাড়ি ফিরতেই বিবাদ, খাস কলকাতায় খুনের অভিযোগে গ্রেফতার দম্পতি। স্কুল ফাঁকি দিয়ে দামোদরী নামাইকাল, মর্মান্তিক পরিণতির 10ম শ্রেণীর 3 পড়ুয়ার। রাস্তা থেকে পাল্টি খেয়ে নয়নজলিতে বাস, দীঘা থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনা। হাসনাবাদে হারহিম ঘটনা, বাড়ি পাশে পুকুর, ভাসছে 2 মাসের শিশু, খুনের অভিযোগ সন্তানহারা মায়ের। গলায় মালা, দুহাত তুলে নাচ, দীঘার জগন্নাথ সংস্কৃতি ক্ষেত্রে শিশির বললেন পারিবারিক স্টাইল। 7 মাস পর খুলছে কাকিনাড়া জুট মিল, শিল্পী পুনর্জাগরণে খুশি 3000 শ্রমিক। দিয়ের পাশাপাশি বাড়ছে বাড়ি ভাড়া ভাতাও, নয়া পে কমিশনে নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত। তৃণমূলের 440 কোটি কার নিয়ন্ত্রণে কালীঘাট শিবিরের আবেদনে সব পক্ষকে নোটিশের নির্দেশ হাইকোর্টের। প্রার্থীর বিরুদ্ধে নতুন অভিযোগ, সামনে এলো প্রার্থ ঘনিষ্ঠ ঘনশ্রী বাঘের নাম। এবার ঋতব্রত শিবিরে বড়সড় ফাটল, বিধানসভায় নজিরবিহীন দৃশ্য। নতুন পড়ুয়াদের সাহায্য করতে তৎপর সবাই, এসএফআইআর এবিভিপি সংঘর্ষে উত্তপ্ত ঘাটাল কলেজ। শহীদের পরিবারের বোমাই পঞ্চায়েত কেড়ে নিয়ে শেখ সুফিয়ানের জামাইয়ের হাত থেকে। খামেনেয়ির শেষকৃত্যে ইরান যাচ্ছে না মোদি, নেপথ্যে কোন কূটনীতির খেলা। শান্তিপুর স্কুলের ছাদে বোমা, স্কুল চত্বরে সমাজ বিরোধীদের ঠেক, নিরাপত্তার দাবিতে সরব কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। বেফাঁস মন্তব্য করেছিলেন মুর্শিদাবাদের নওদার বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তার বিতর্কিত মন্তব্য ছিল, এমন সেটা ভাঙা বাদ দেব, বিজেপির পতাকা বইবার লোক থাকবে না। সেই নিয়ে এবার হুমায়ুনকে চাচা ছোলা ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিন গুন্ডা দমন বিল নিয়ে বিধানসভায় মন্তব্য করতে গিয়ে বারে বারে হুমায়ুনের প্রসঙ্গে তোলেন মুখ্যমন্ত্রী। হুঁশিয়ারি দিয়ে বললেন, এই যে নওদার এমএলএ যে ভাষায় কথা বলেন, তৃণমূলের পাপের ফল বলে কটাক্ষ করে শুভেন্দু বলেন, আপনাকে কেমন সবক শেখাতে হয় এই সরকারি মুখ্যমন্ত্রী শেখাবে। ভাষা সংযত করুন, আচরণ সংযত করুন। হুমায়ুনের বিতর্কিত মন্তব্য নতুন কিছু নয়। তার করা মন্তব্য এর আগেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। পালা বদলের পর শুভেন্দু অধিকারী বিজেপি সরকার একবার নয় বারে বারে হুঁশিয়ারি দিয়েছে, আইনের শাসন কেউ যদি ভঙ্গ করেন তাহলে তার ফল ভালো হবে না। সেই মর্মেই এই গুন্ডা দমন বিল পাশ হলো বিধানসভায়। এদিন এই বিল কেন জরুরি সেই নিয়ে জবাবি ভাষণ দিচ্ছিলেন শুভেন্দু। সেই সময় প্রসঙ্গ তোলেন হুমায়ুনের, বুঝিয়ে দেন অশান্তি তৈরির চেষ্টা করলে তা বরদাস্ত কোনোভাবেই করা হবে না। তিনি বলেন, আসলে নওদার বিধায়কের নির্দিষ্ট এজেন্ডা আছে। উনি ভেবেছিলেন মুখ্যমন্ত্রী তৃণমূলের হবে, উনি উপমুখ্যমন্ত্রী হবেন। এখন যেটা বলেছেন ছেলেকে জেতানোর জন্য এসব বলছেন, এগুলো জানি ওর মনের কথা না। এই বক্তব্যের পর ফের বিল প্রসঙ্গে কথা বলেন তিনি। সেই সময় আবারও হুমায়ুনকে বুঝিয়ে দেন, না শুধরালেই তার ব্যবস্থা ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার মতো হবে। এখানে উল্লেখ্য, শওকত বর্তমানে গ্রেফতার হয়েছেন। ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ গ্রেফতার করেছে তাকে। শওকতের সেই প্রসঙ্গ তুলে শুভেন্দু বললেন, ওর অবস্থা শওকতের মতো হবে, এমন ব্যবস্থা নেব। ও মমতাকে ডিল করেছে, আমায় করেনি। এমন অ্যাকশন নেব, বুঝবে আইনের শাসন কাকে বলে।
আগেই তৃণমূল দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, আর তারপর 21শে জুলাই কারা পালন করবে সেই নিয়ে দুই তৃণমূলের মধ্যেই তরজা অব্যাহত। এর মধ্যে কালীঘাটপন্থী তৃণমূল আগে ভাগেই চলে গিয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের সভার জন্য। উপস্থিত ছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, ছিলেন দোলা সেনরা। কার অনুমতি নিয়ে সেখানে তারা গিয়েছেন এই নিয়ে সোমবার বিধানসভা অধিবেশনে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিলেন বার্তা। ঘুরিয়ে মুখ্যমন্ত্রী প্রাক্তন এদিন তারাতলাই কারখানা বিপর্যয়ে নামজারি ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের। বর্তমানে তিনি জেলে। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। এই নিয়ে বিধায়ক কুণাল ঘোষ আবার ববি হাকিমের গ্রেফতারি দাবি তুলেছিলেন। সোমবার কটাক্ষেশ্বরী অধিবেশন চলাকালীন শুভেন্দু অধিকারী সেই কুণালকেই বলেন, একজন আবার বলছে বিকেল 5টার মধ্যে ববিকে গ্রেফতার করতে হবে। মুখ্যমন্ত্রী তখন কুণালের দিকে তাকিয়ে বলেন যে তাহলে কুণাল এসে শুভেন্দুর চেয়ারে বসুন। এরপরই কথায় কথায় তিনি বলতে শুরু করেন, আর একজন বলছে কালি তো গেছে, দোয়া তার পেন যায়নি কেন? আরে পেন যদি ফিরহাদ হাকিম হয় তাহলে দোয়াতের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কালির সঙ্গে যদি পেনও যায় তাহলে দোয়া তো যেতে হবে, একসঙ্গে সবাইকে যেতে হবে। পরক্ষণে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, কিন্তু সেই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না। জোগাড় করছি প্রমাণ, থাকলে কাউকে ছাড়বো না। আমরা কোনো ভদ্রলোকের বিরুদ্ধে কিছু করব না। শুভেন্দুর এই কালী দোয়াতের মন্তব্যের পরেই শুরু হয়েছে জল্পনা। ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশ যাত্রার অনুমতি চেয়ে আর্জির দ্রুত শুনানির আবেদন ফের খারিজ করল হাইকোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানালেন, অভিষেকের বিদেশ যাত্রার আবেদন শুনানি তালিকা মেনেই হবে। দ্রুত শুনানির প্রয়োজন নেই। এই নিয়ে দ্বিতীয়বার অভিষেকের আবেদন খারিজ হলো। চোখের চিকিৎসা করাতে 1 সপ্তাহের জন্য বিদেশে যেতে চান অভিষেক। বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে গত 23শে জুন হাইকোর্টের দ্বারস্থ হন কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। পরদিনই বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে অভিষেকের আইনজীবী আর্জি জানান তার মক্কেলের আবেদনের যেন দ্রুত শুনানি করা হয়। ওই দিনই অভিষেকের আর্জি খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি জানিয়ে দেন, তালিকায় যত নম্বরে অভিষেকের মামলা রয়েছে সেই অনুযায়ী শুনানি হবে, দ্রুত শুনানি হবে না। 5 দিন কাটতে না কাটতেই ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক। এদিন তার আইনজীবী ফের আবেদন জানান অভিষেকের আর্জির দ্রুত শুনানি করা হোক। এদিনও বিচারপতি সেই আবেদন খারিজ করে দিলেন। ফলে অভিষেকের বিদেশ যাত্রার আবেদনের শুনানি তালিকা অনুযায়ী হবে। অভিষেককে কটাক্ষ শ্রমিকের হাইকোর্টে অভিষেকের দ্রুত শুনানির আবেদন খারিজ হওয়া নিয়ে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, কেউ ধাক্কা খেলেন নাকি কেউ সুইমিং পুলে ঝাঁপ দিলেন। এই নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের কি কোনো মাথা ব্যথা রয়েছে? তাদের কোনো আগ্রহ রয়েছে? রবীন্দ্রনাথের থাকতে পারে, কারণ ডিজের সঙ্গে তার নিজের লেখা গান শুনতে কেমন লাগে তার জন্য অপেক্ষা করছিলেন। এখন যত তাড়াতাড়ি দেশ ছেড়ে অন্য জায়গায় ডিজে বাজানো যায় সেটার জন্য কেউ যদি চেষ্টা করে তা নিয়ে রবীন্দ্রনাথ চিন্তিত হতে পারেন, পশ্চিমবঙ্গবাসী চিন্তিত নন। প্রসঙ্গত ভোটের প্রচারে অভিষেক বলেছিলেন 4 মিনিট পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। এদিন তা নিয়ে খোঁচা দিলেন শ্রমিক। একই সঙ্গে তিনি বলেন, চিকিৎসার জন্য যদি যেতে হয়, মানুষের অসুস্থতা নিয়ে কিছু বলার নেই, তবে ভারতের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রাখা ভালো। প্রসঙ্গত চোখের চিকিৎসার জন্য এর আগেও একাধিকবার বিদেশ গিয়েছিলেন অভিষেক। 2016 সালে 19শে অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছিল অভিষেকের গাড়ি। ওই দুর্ঘটনায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের বাঁ চোখের নিচে গুরুতর আঘাত লাগে এবং চোখের হাড় ভেঙে যায়। ওই দুর্ঘটনার পর থেকে চোখের সমস্যায় ভুগছেন অভিষেক। হায়দ্রাবাদ, দুবাই, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা করিয়েছেন। একাধিকবার বাঁ চোখে অস্ত্রোপচার হয়েছে তার। বিধানসভায় ধ্বনিভোটে পাশ হওয়া ওবিসি সংক্রান্ত জোড়া সংশোধনী বিল। আজ বিধানসভায় বিল দুটি পেশ করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। বিল দুটি হলো পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2026, আরেকটা হলো পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ব্যতীত সরকারি চাকরি ও পদের সংরক্ষণ সংশোধনী বিল 2026। বিল নিয়ে আলোচনার সময় পূর্বতন সরকারের তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন মন্ত্রী গৌরীশঙ্কর। বিগত তৃণমূল সরকারকে আক্রমণ করে গৌরীশঙ্কর ঘোষ বলেন, তোষণের জন্যই তৃণমূল জমানাই সংরক্ষণ বাড়ানো হয়, সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন সংক্রান্ত ভাবনা ছিল বিলে। আগের সরকার বিল নিয়ে কোনো আলোচনা করেনি, সামাজিক পরীক্ষা না করে বিলে সংশোধনী এনেছিল তৃণমূল সরকার। অনগ্রসর শ্রেণী যাতে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে বিল আনা হয়েছে। জবাবি ভাষণে মন্ত্রী আরো বলেন, আগের সরকার অতিরিক্ত যে জাতি তালিকাভুক্ত করেছিল সেটা শুধু রাজনৈতিক লাভের জন্য করেছিল। কলকাতা হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তার সঙ্গে সামঞ্জস্য আনতেই এই আইন। আগের সরকার 113 জাতিকে অন্তর্ভুক্ত করেছিল শুধুমাত্র রাজনীতির জন্য। কমিশন মনে করলেই তার সুপারিশ করতে পারবে, সেই অনুসারে পদক্ষেপ করা হবে। যারা বলছেন একটি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, যখন নিয়ম না মেনে একটি সম্প্রদায়ের সংখ্যা গরিষ্ঠ অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছিল তখন বলেননি কেন?
হাইকোর্টের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে এই বিল এনেছি। ওবিসি চিহ্নিতকরণে কমিশন গঠন। এদিন বিলের পক্ষে ভাষণ দিতে গিয়ে বিধায়ক অরিজিৎ বক্সী বলেন, সময় মাত্র 13 মিনিট, কিন্তু 14 বছরের যুদ্ধের ইতিহাস, মধ্যজীবী সুলভ মিথ্যাচারের দুর্দান্ত উদাহরণ হতে পারে আইন জগতের সংসদের সামনে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কালো অধ্যায়, যার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী লড়াই শুরু করেছেন। ওবিসি চিহ্নিতকরণের ইতিহাস উল্লেখ করে বিধায়ক বলেন, সুপ্রিম কোর্ট প্রত্যেকটা রাজ্যে অনগ্রসর শ্রেণী চিহ্নিত করার জন্য ট্রাইব্যুনাল বা কমিশন গঠনের নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী 1993 সালে পশ্চিমবঙ্গে গঠিত হয় ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। এই কমিশন গঠিত হওয়ার পর 1994 থেকে 2009 সাল পর্যন্ত 15 বছরে মোট 66টি জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত যোগ্য হিসাবে চিহ্নিত করা হয়, যার মধ্যে 54টি জনগোষ্ঠী হিন্দু ও 12টি মুসলিম। বাম সরকারকে তুলোধনা, বাম সরকারের আমলে ওবিসি সংরক্ষণের তথ্যকে তুলে ধরে অরিজিৎ বলেন, 2011 বিধানসভা নির্বাচন হয়, ঠিক তার আগে 2010 সালে 8 ফেব্রুয়ারি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করেন সরকারি চাকরিতে মুসলিম ধর্মাবলম্বীদের 10% সংরক্ষণের সুবিধা দেবে। এটা হওয়ার পর আচমকা দেখা যায় যে কমিশন মাত্র 66টি জনগোষ্ঠীকে চিহ্নিত করতে পেরেছিল। সেই কমিশন 8ই মার্চ 2010 সালে 24 সেপ্টেম্বর 2010 পর্যন্ত আরো 42টি জনগোষ্ঠীকে চিহ্নিত করে। কি পদ্ধতিতে হলো তা নিয়ে বিস্ময়ের অবকাশ রয়েছে। সব থেকে বড় প্রশ্ন হলো, কোন জাদু বলে 42টার মধ্যে 41টি মুসলিম, মাত্র একটি হিন্দু জনগোষ্ঠী ওবিসি তালিকাভুক্ত করার যোগ্যতা অর্জন করলো? বিধানসভায় এই বিলের বিরোধিতা করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার মতে, এই বিল পাশ হলে জাতিগত বৈষম্য বাড়বে। রঙ্গনাথ কমিশনের সুপারিশ মেনে সংরক্ষণ দেওয়া হোক। বিল পাশ হলে উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা, সামাজিক ন্যায় বিচারের কাঠামো ধ্বংস হবে। বিধানসভায় পাশ হয়েছে গুন্ডা দমন বিল। সেই বিলের আলোচনায় বলতে উঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, আইনের অপব্যবহার করা হবে না। প্রিভেন্টিভ অ্যারেস্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, শুধুমাত্র গুন্ডাদের উপরই এই আইন প্রযোজ্য। তবে সিএএ ওয়াকফ হিংসায় হিন্দুদের উপর নির্যাতন, সম্পত্তি নষ্ট কথা মনে করিয়ে তার হুঁশিয়ারি গুন্ডাদের রেয়াত করা হবে না। তাদের করা শাস্তি দিতেই এই আইন, শুধু খাতায় কলমে নয়, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সিএএ থেকে ওয়াকফ এই সংশোধনী আইনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে বাংলা। প্রতি ক্ষেত্রেই দেখা গিয়েছে একদল দুষ্কৃতীদের তাণ্ডবে তা হিংসার আকার নিয়েছিল। এছাড়াও বিভিন্ন সময়ে নানা প্রান্তে গুন্ডাদের দৌরাত্ম্য দেখেছে বাংলা। তার টেবিলের তলায় পুলিশের লুকানো ছবি হোক কিংবা নিষ্ক্রিয়তা, সমালোচনায় বিদ্ধ হয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। তা দমন করতেই এই সংশোধনী বিল বলে জানিয়েছে বর্তমান সরকার। সোমবার বিধানসভায় এই বিলের আলোচনার সময় বলতে উঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তুলেছেন সিএএ ওয়াকফ প্রসঙ্গ। তিনি বলেন, মুর্শিদাবাদের রেল লাইন উপরে দিয়েছিল, রেলে কি শুধু হিন্দুরা চড়েন, মুসলিমরা চড়েন না? এই লাইন তো গনি খান চৌধুরী পেতেছিলেন। আরো হিসাব দিয়ে জানান, বেলডাঙ্গার 500 দোকান জ্বললো, নিমতিতায় 68টি দোকানে আগুন, রেজিনগরেও আগুন, নবান্ন থেকে কিছুটা দূরে সাঁতরাগাছিতে 37টি বাস জ্বালানো হয়েছিল, 22টি সরকারি বাস গোটা হাওড়া জেলা 36 ঘন্টা অবরুদ্ধ করা হয়। জাতীয় সড়ক বন্ধ ছিল। মেথুয়াডাহরি বহরমপুরে কি করেননি? করমন্ডল এক্সপ্রেস দাঁড় করিয়ে বড় বড় পাথর। সিএ এর পাশাপাশি ওয়াকফ সংশোধনী আইনের সময় উত্তাল হওয়া মুর্শিদাবাদের কথাও শোনা গিয়েছিল শুভেন্দুর মুখে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে বলেন, প্রাণ থাকতে কার্যকর করতে দেবেন না বলেছিলেন, কি হলো? মুসলিম ছেড়ে হিন্দুদের দেখান জ্বললো। ব্যবস্থা নিতে গুন্ডারা এটা করতে পারতো না। হরগোবিন্দ চন্দন দাসদের হত্যার কথা শোনা গিয়েছে তার মুখে। শেষে জানান, এই সরকার কোনো মতে গুন্ডামো বরদাস্ত করবে না। সকাল 8টা নাগাদ গ্রেপ্তার, বিকেল 4টের আগেই জামিন। কয়েক ঘন্টার মধ্যে আদালতে জামিন পেলেন ফেরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল। অভিযোগকারী মামলা তুলে নেওয়ায় জামিন পেয়ে গেলেন কাউন্সিলর। স্বাভাবিকভাবে আপত্তি করার জায়গা থাকেনি সরকারি আইনজীবীর। নিজেদের মধ্যে মিটমাট হয়ে যাওয়ায় মামলা তুলে নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন শামস ইকবাল। তিনি ফেরহাদ হাকিম ঘনিষ্ঠ। 70 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গার্ডেন ব্রিজ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছিল। মেটিয়াবুরুজে ব্যবসায়ী মোহাম্মদ সাদাবের অভিযোগ, গত 2023 সালের জুন মাসে শামস ইকবাল ও তার অনুগামীরা টাকার দাবি করে প্রায় 70 লক্ষ টাকা চাওয়া হয়। টাকা না দিলে ব্যবসা বন্ধ এবং পরিবারের লোকজনের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। টাকা নেওয়ার পরে বারবার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় শামস ইকবাল ওরফে অনিল, মোহাম্মদ ফরাজ ওরফে বুন, ফিরোজ কুরেশি ওরফে চুরি ফিরোজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে গার্ডেন রিচ থানার পুলিশ শামস ইকবাল ওরফে অনিলকে গ্রেফতার করে, কিন্তু মামলাটি আদালতে উঠেই তা প্রত্যাহার করে নেয় অভিযোগকারী, তাতেই জামিন।
মিনু দুনিয়ায় একসময় রাজত্ব করেছেন। প্রাপ্তির ঝুলিতে একের পর এক হিট ছবি, গেম শো, দিদি নাম্বার ওয়ানের জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। 24 লোকসভা নির্বাচনে সেই রচনার রাজনীতিতে হাতে খড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগ দেন তৃণমূলে। সেবার ভোটে হুগলি লোকসভা কেন্দ্র থেকে লড়েন, জিতেও যান। বর্তমানে তারকা রচনা আর শুধু অভিনেত্রী নন, সাংসদও। হুগলিতে পদ্মপ্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে সাংসদ হন তিনি। জয়ের পর জনতা জনার্দনকে ধন্যবাদ জানিয়েছিলেন। জয়ের নেপথ্য কারিগর হিসেবে মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছিলেন রচনা। তাদের জন্য তৈরি সাংসদ হতে পেরেছেন বলে দাবি করেন। কাট্ট 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকে বেসুরো রচনা বিদ্রোহী সাংসদদের তালিকায় নাম লিখিয়েছেন। লোকসভার সচিব উৎপল কুমার সিংহের সঙ্গে দেখা করে নিজের অবস্থান স্পষ্ট করেন যে রচনা একসময় মমতাকে প্রশংসায় ভরিয়েছেন, সেই কিনা আজ বদলে গিয়েছেন। দিদির দুঃসময় সুর চড়িয়েছেন টলিউডের দিদি, আর তা দিয়ে চলেছে জোর, কাঁটা ছেঁড়া চলেছে। দাবি করেন তার সেলিব্রিটি ইমেজকেই নাকি কাজে লাগিয়েছেন মমতা। দাবি করেন সেলিব্রিটি ইমেজ কাজে না লাগলে গড়িয়াহাট কিংবা ফুটপাত থেকে কাউকে তুলে এনে প্রার্থী করতে পারতেন, তা তো করেননি। বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও তোপ দাগেন। তিনি ভাষা ব্যবহার এবং রচনার সংসদীয় এলাকায় নাক গলানো নিয়ে আপত্তি তোলেন। তা শুনে অবশ্য অনেকেই বলছেন, কেন এসব বলতে এতদিন সময় লেগে গেল রচনার? মাত্র বছর দুয়েকের রাজনৈতিক জীবনে অবশ্য আগেও নানা বিতর্কে জড়িয়েছেন সাংসদ। খাতা খুলেছিলেন ধোয়াই ধোয়াই মন্তব্যে। 24 মার্চে হুগলি শিল্পাঞ্চলে উন্নয়ন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। রচনা বলেন, হুগলিতে কি কাজ হয়েছে? আমি তো চারিদিকে শুধু ধোঁয়াই ধোঁয়া দেখছি। তা নিয়ে বিস্তর সমালোচনার শিকার হন, যদিও পরে সাফাই দেন রচনা। দাবি করেন তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। সংসদ হওয়ার পর হুগলির বন্যা পরিস্থিতির সময় বেশ সমেজাজেই দেখা গিয়েছিল রচনাকে। ডিবিসি কে তোপ দেখে সংসদ হিসেবে কার্যত দায়ী ঝাড়েন অভিনেত্রী। বলেন, ডিবিসির কুইন্টাল কুইন্টাল জলে মানুষের বাড়িঘর কিছু নেই, সবাই রাস্তায় বেরিয়ে পড়েছেন, আর ডিভিসি বলছে জানিয়ে পাঠিয়েছে। জল ছাড়া নিয়ে রচনার মন্তব্যে ওঠে হাসির রোল। বন্যা পরিস্থিতি দেখে ওল কিনে বাড়ি ফিরতেও দেখা যায় তারকা সংসদকে। সাংসদ হওয়ার পর হুগলির বন্যা পরিস্থিতির সময় বেশ সমেজাজেই দেখা গিয়েছিল রচনাকে। ডিভিসি কে তোপ দেখে সংসদ হিসেবে কার্যত দায় ঝাড়েন অভিনেত্রী। বলেন, ডিভিসির কুইন্টাল কুইন্টাল জলে মানুষের বাড়িঘর কিছু নেই, সবাই রাস্তায় বেরিয়ে পড়েছেন, আর ডিভিসি বলছে জানিয়ে পাঠিয়েছি। জল ছাড়া নিয়ে রচনার মন্তব্যে হাসির রোল উঠে। বন্যা পরিস্থিতি দেখে ওল কিনে বাড়ি ফিরতেও দেখা যায় তারকার সংসদ। এর আগে 2023 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্টিকার লাগানো গাড়িতে চড়ে কালী পুজোয় অনুষ্ঠানে গিয়ে বিতর্কে জড়ান। কোন রকম সরকারি পদে না থেকে কিভাবে ওই গাড়ি ব্যবহার? স্বাভাবিকভাবে তা নিয়ে প্রশ্ন ওঠে। গোটা ঘটনার দায় উদ্যোক্তাদের কাঁধেই অবশ্য চাপান রচনা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ওয়াকিবহাল মহলের প্রশ্ন, নিজের নাম বোঝাতেই কিভাবে ক্ষণে ক্ষণে বিতর্কিত কাজকর্ম অভিনেত্রীর? অবশ্য উত্তর অধরা।